সকালে এক কাপ চা না হলে দিনটাই ঠিক শুরু হয় না, তাই না? আর বাঙালির এই চা মানে ঘন দুধ আর চিনিতে ভরা দুধ চা। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, চায়ে দুধ কে ঢাললো, কবে ঢাললো আর কেনই বা ঢাললো? শুনলে অবাক হবেন যে এই দুধ দেওয়ার শুরুটা হয়েছিল কোনো স্বাদের জন্য না, বরং কাপ বাঁচানোর জন্য। আর ভারতীয় উপমহাদেশে এই দুধ চায়ের জনপ্রিয়তার পেছনে ছিল ব্রিটিশদের এক বিশাল বাণিজ্যিক কৌশল। চায়ের শুরু কিন্তু একদম অন্যরকম ছিল। চীন ছিল চায়ের জন্মস্থান। সেখানে শত শত বছর ধরে চা খাওয়া হতো একদম সরল পানীয় হিসেবে, শুধু পাতা আর গরম পানি, কোনো দুধ না, কোনো চিনি না। শুরুতে এটা ছিল প্রায় ঔষধের মতো, পরে ধীরে ধীরে সেটা হয়ে ওঠে একটা রুচি, সংস্কৃতি ও নান্দনিকতার বিষয়। আর জাপানে চা খাওয়াটাই একটা রিচুয়াল, প্রায় ধ্যানের মতো। সেখানে দুধ দেওয়ার কথা চিন্তাই করা যায় না। তারপর গল্পে এলো ইউরোপ। 1700 শতকে চা পৌঁছালো ইংল্যান্ডে, আর খুব দ্রুত এটা হয়ে গেল অভিজাত শ্রেণীর পানীয়। কিন্তু একটা সমস্যা ছিল, চীনামাটির কাপ। ফুটন্ত গরম চা ঢাললেই ফেটে যাওয়ার ভয়, গরম চা ঢাললেই অনেক কাপ ফেটে যেত। তখন তারা এই সমস্যা মেটাতে আগে কাপে ঠান্ডা দুধ ঢাললো, তার উপর চা। এভাবেই শুরু চায়ে দুধের ব্যবহার। আর চায়ের তেতো ভাবটাও একটু কমে গেল। সেই সময়ে চা ছিল অত্যন্ত দামি একটি পণ্য, তাই যেসব পরিবার বেশি চা কিনতে পারতো না, তারা কাপের বড় অংশ দুধে পূর্ণ করে সামান্য চা মেশাতো। অন্যদিকে ধনী পরিবারগুলো এর উল্টোটা করত, অর্থাৎ চা বেশি এবং সামান্য দুধ ব্যবহার করত। 1900 শতকে ব্রিটিশরা চা চাষ শুরু করলো আসাম, দার্জিলিং আর সিলেট অঞ্চলে। উদ্দেশ্য একটাই, চীনের ওপর নির্ভরতা কমানো। কিন্তু সমস্যা হলো স্থানীয় মানুষ চাই খেত না। তখন শুরু হলো এক চতুর মার্কেটিং কৌশল। রেল স্টেশন, কারখানা, রাস্তার মোড়ে সব জায়গায় ব্রিটিশরা সস্তায় বা ফ্রি চা খাওয়াতে শুরু করলো। কিন্তু তা ছিল দুধ আর চিনি মেশানো, কারণ তারা জানতো এই স্বাদই স্থানীয়দের কাছে পরিচিত। আর সেখানেই বদলে গেল সব। লোকজন নিজের মতো করে চা বানাতে শুরু করলো। দুধ বাড়লো, চিনি বাড়লো, যোগ হলো আদা, এলাচ, মশলা। তৈরি হলো আমাদের পরিচিত মশলা চা, যা আজ শুধু পানীয় নয়, একটা সংস্কৃতি। আজকের এই দুধ চা তাই শুধু এক কাপ পানীয় না, এর ভেতরে আছে চীনের ঐতিহ্য, ব্রিটিশদের কৌশল আর উপমহাদেশের সৃজনশীলতা।